তাহলে কি এবার আমার চাকরিটা হবে না? আমি যে এত পরিশ্রম করলাম, এত পরিশ্রম করে পড়াশোনা করলাম, এত কিছু করে আমি পরীক্ষাটা দিতে গেলাম, এত সমস্ত ম্যানেজমেন্ট, এত সমস্ত পারিবারিক ইস্যু, এত সমস্ত ঝুটঝামেলা মিটিয়ে তাহলে কি এক্সামটা যে দিলাম এটা কি আমার বৃথা চলে যাবে? এই প্রশ্ন এখন প্রত্যেকটি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি যারা এক্সাম দিয়েছো, অর্থাৎ গ্রুপ সির এক্সাম যারা দিয়েছো, গ্রুপ ডি এক্সাম আপকামিং, এদের মাথায় চলছে। এবং যাদের আপকামিং গ্রুপ ডি এক্সাম আছে তাদের মাথায়ও চলছে যে এক্সাম তো দেবো, এক্সাম দিয়ে কী হবে, 60-এ 60 পেয়ে যাচ্ছে, 40-এ 40 পেয়ে যাচ্ছে, তারপরও কোনো নিশ্চয়তা নেই চাকরির। এই প্রশ্নে সবাই এখন বিদ্ধ। তো আজকে আমরা এই বিষয়েই চর্চা করব যে অ্যাকচুয়ালি সত্যটা কী, অ্যাকচুয়ালি কী হতে চলেছে তোমাদের সাথে, বা অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকার এবং আমাদের যে এসএসসি কমিশন তারা অ্যাকচুয়ালি কী চাইছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ধৈর্য ধরে বসো, প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি অনেক ইনফরমেশান এখান থেকে পেতে চলেছো। তো নমস্কার, সাকসেস বাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। চলো আজকের টপিক নিয়ে আমরা একটুখানি বিস্তারিত আলোচনা করে নেব। দেখো, মেন যে বিষয়টা, যে কোশ্চেন টাইপ, কোশ্চেন পেপার, এটা নিয়ে প্রচণ্ড কথা হয়েছে, প্রচণ্ড পরিমাণে এটা নিয়ে ট্রোলও হয়েছে, অনেক জায়গায় অনেক লেখালেখিও চলেছে, ঠিক কি না? তো এই বিষয়টা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। তো কোশ্চেনের যে টাইপটা ছিল, দেখো একটা কথা বলি, মোরলেস কোশ্চেন কিন্তু এরকমই থাকে, ঠিক আছে? মোরলেস কোশ্চেন আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডিতে কিন্তু ইজি কোশ্চেনই হয়, আমরা আগেও দেখেছি। কিন্তু এইবার বলতে পারো হ্যাঁ, এবার কোশ্চেন তো প্রচণ্ড ইজি করা হয়েছে, এটা ঠিক কথা। কোশ্চেন প্রচণ্ড ইজি করা হয়েছে এবং কাদের বেনিফিট দিতে এটা করা হচ্ছে এটা কেউ জানে না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা একটা বিষয়। আর কি, কোশ্চেন অনেক জায়গায় আউট হয়েছে বলা হচ্ছে, এই কথাটাও পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয়, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা শোনা গেছে। আর একটা জিনিস আমরা সবাই জানি যে যা রটে তার কিছুটা হলেও ঘটে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল একটু বেশিই ঘটে, এটা স্বাভাবিক। এই জিনিসটা আমরা মেনে নিয়েছি, সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, চাঁদ ওঠে, চাঁদ ডুবে যায়, ওয়েস্ট বেঙ্গলে চাকরির পরীক্ষায় দুর্নীতি হয়, এগুলো ধ্রুব সত্য, এগুলো আমরা মেনে নিয়েছি। তো এগুলো মেনে নিয়ে আমরা পরীক্ষাতে গেছি। তো ঠিক আছে, তো কোশ্চেন টাইপ সেদিক থেকে ধরলে ইজি ছিল কোশ্চেন টাইপ, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে এখানেই, তোমরা এছাড়াও অনেক চাকরির পরীক্ষা দাও, বা আমরা সবাই এছাড়াও অনেক চাকরির পরীক্ষা দিই, সেন্ট্রাল স্টেট মিলিয়ে। বেশিরভাগ যারা মেন স্ট্রিম অ্যাসপিরেন্ট তারা কিন্তু শুধুমাত্র এই গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের উপর ভরসা করে নেই, বা ভরসা করে ছিল না এতদিন। তাহলে আমরা তো সারা বছর এক্সাম দিয়ে আসছি, আমাদের কাছে এই যে ইজি হওয়া বা কঠিন হওয়া কোশ্চেন, এগুলো কিন্তু খুব একটা মাইনে রাখে না। কারণ আমরা জানি যে কঠিন হলে কোশ্চেনে কিন্তু সবার জন্য কঠিন হয়, কঠিন হলে কোশ্চেন সবার জন্য কঠিন, ইজি হলে সবার জন্য ইজি। এবং এটাও আমাদের মাথায় থাকে যে কঠিন পেপার মানে যারা প্রকৃত জেনুইন পরীক্ষা দিতে যাচ্ছে, পড়াশোনা করে, তাদের জন্য বেটার। আবার ইজি মানে সবার জন্য যতটা বেটার ততটাও কিন্তু খারাপ। তার কারণ কি, এখানে মিস্টেক হওয়ার চান্স বেশি থাকে, ইজি কোশ্চেনে মিস্টেক বেশি হয়, এটা আমরা সবাই জানি। সিমিলারলি এখানেও কিন্তু সেটাই হবার কথা। ভালো করে কথাটা কিন্তু মন দিয়ে শুনবে। দেখো, প্রশ্নপত্র হয়েছে 60 মার্কসে টোটাল কোশ্চেনের আমাদের স্কোর ছিল, তাই তো? এবার এই 60-র মধ্যে অনেকে বলছে 60 আউট অফ 60 পেয়ে যাবে, পেতেই পারে, ইজি কোশ্চেন হয়েছে, ভালো পড়াশোনা করলে পেতেই পারে, অসুবিধা কিছু নেই, আনটিল দুর্নীতি না হচ্ছে। এই প্রসঙ্গে আসছি, আমি আসবো আস্তে আস্তে। এবার দেখো, যত ইজি প্রশ্নই হোক না কেন, একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার হলে সিলি মিস্টেক হওয়াটা স্বাভাবিক। তো সেইখান থেকে দাঁড়িয়ে ইন জেনারেলি যদি দুর্নীতিমুক্ত এক্সাম হতো, যদি প্রপারভাবে কেউ একজন এক্সাম দেয়, 60 পাওয়া এটা কিন্তু চারটেখানিক ব্যাপার নয়, ঠিক আছে? তো সেখানে কিছু নাম্বার কিন্তু মাইনাস হয়, হ্যাঁ, এখানে নেগেটিভ নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 2টো বা 3টে যদি ভুল হয়ে যায়, তাহলে অটোমেটিক কিন্তু নাম্বারটা 58 বা 57তে কিন্তু চলে আসে, 58 বা 57তে কিন্তু ইজিলি নাম্বারটা চলে আসে, ঠিক আছে? তো তারপরেও বলা হচ্ছে যে না, যারা 58 পেয়েছে, যারা 60 পেয়েছে তারাও সেফ না, 58ও সেফ না। এই কথাটা কেন আসছে, এটা আমাদের মেন প্রশ্ন, তাই তো? এই কথাটা আমাদের কেন আসছে, এর পিছনেও কারণ আছে। এর পিছনে কি কারণ আছে, চলো আমরা পরের দিকটা আলোচনা করি যে এর পিছনে কি কারণ থাকতে পারে। এর পিছনে যে কারণটা রয়েছে সেই কারণটা হলো এই যে
টাইম দেওয়া ছিল 1 ঘন্টা 50 মিনিট। ভাবতে পারছো? ইম্পসিবল একটা ব্যাপার ভাই, 1 ঘন্টা 50 মিনিট কে দেয় 60 নম্বরের পরীক্ষায়? ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা বলো, কলকাতা পুলিশের পরীক্ষা বলো, যে কোনো সেন্ট্রাল স্টেটের পরীক্ষা বলো, 100টা কোশ্চেন আছে, টাইম দিচ্ছে 1 ঘন্টা। ছেলেমেলে কেঁদে মরে যাচ্ছে ভাই, আমি 100টা কোশ্চেন দেখতেই পাইনি। এখানে 60 নাম্বারের পরীক্ষা, সেই 60 নাম্বারের পরীক্ষায় যদি পার কোশ্চেন 2 মিনিট করে টাইম দেওয়া হয়, তাহলে কত হয়? পার কোশ্চেন 2 মিনিট করে যদি টাইম দেওয়া হয়, তাহলে হয় হচ্ছে 2 ঘন্টা, সেখানে 1 ঘন্টা 50 মিনিট। অনেক জায়গায় খাতা কীভাবে তুলেছে আমি বলছি। একটা রুমে 90 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে একসাথে, বিশাল বড় হল ঘরের মতো রুম। কীভাবে খাতা দেওয়া হয়েছে সবাই জানা যাবে, এইভাবে যায়, এইভাবে আসে, এইভাবে যায়, এইভাবে আসে, এইভাবে যায়, তাই তো? এইখান থেকে খাতা দেওয়া শুরু করেছে, 3টে রো আছে, ভালো করে বুঝো। এইখানে এটা একটু মুছি আমি, ভালো করে বুঝবে। এখানে একটা রো আছে, এটা একটা রো আছে, এটা একটা, ঠিক আছে? মানে এখানে একটা বেঞ্চ, এখানে একটা বেঞ্চ, এখানে একটা বেঞ্চ, এভাবে বেঞ্চে সারি করা আছে, এভাবে বেঞ্চে সারি করা আছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, টাইম তো সবার জন্য সমান, তাহলে এখান থেকে যখন খাতাটা তোলা শুরু হলো, এখান থেকে খাতা তুলতে এভাবে যাচ্ছে, তাহলে এখানে যে ক্যান্ডিডেটটা বসে আছে সে অটোমেটিক্যালি 5 থেকে 7 মিনিট এক্সট্রা পাচ্ছে। কেন? এটা কি জাস্টিস হলো? এই জাস্টিস হলো? এবার বলবে তাহলে কোশ্চেন দেওয়ার সময় তো এভাবে দেওয়া হয়েছে, তাহলে তো সেই সময় দেরিতে কোশ্চেন পেয়েছে। না, কোশ্চেন দেওয়ার সময় কোশ্চেন আর অ্যান্সারের সিট এবার একসঙ্গে ছিল, তো সেটাকে এরকম বক্সের মধ্যে দেওয়া হয়েছিল, প্লাস্টিকের মধ্যে, এবং সেটা কড়া রেস্ট্রিকশন ছিল যে নির্দিষ্ট বেল না বাজার আগে খোলা যাবে না। কেউ খুলতে পারেনি। সবাই ওএমআরটার মানে যে ইয়েগুলো ছিল, রোল নাম্বারগুলো, ওটা ফিল আপ করে সবাই বসেছিল। তাহলে বেনিফিটটা এই ছেলেটা পেলো কি পেলো না? অবভিয়াসলি পেলো। আর পরীক্ষা হলে লাস্ট 5 মিনিট থেকে 7 মিনিটে হল কালেকশনটা বেশি হয়, তাহলে সেই ছেলেটা করতে পারলো, এই ছেলেটা করতে পারলো না। তাহলে এই বৈষম্য কেন? প্রথম কথা, এর কারণে কোশ্চেন কারো কাছে প্রচণ্ড ইজি হয়ে গেছে, কারো কাছে একটু মডারেট লেগেছে, এটা একটা প্রসঙ্গ। এটা হচ্ছে টাইমের বিষয় এবং এই পরীক্ষার হলের সিস্টেমটা, ঠিক আছে? এইবার পরবর্তী আমাদের টপিক কী আছে, যে কারা বেশি সুবিধা পেতে পারে, কারা এখানে সুবিধাটা বেশি পাবে। অবভিয়াসলি যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট ছিল আমাদের, যাদের সুপ্রিম কোর্টের আদেশে চাকরি চলে গেছে, তারা কি বলেছে? 5 নাম্বার করে এক্সট্রা পাবে। 5 নাম্বার, ভাবতে পারছো? কম্পিটিটিভ 0.25, 0.1 কেটে চলে যায় সিজিএলে, সেখানে 5 নাম্বার ভাই, 5 লক্ষ ছেলে মেয়ে বেরিয়ে যায় অন্য কোনো এক্সাম হলে, এখানে 5 নাম্বারের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে 5 নাম্বার তাদেরকে বেশি দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোর্টের রায় আছে, মেনে নিতে পারবো, আমাদের মেনে নিতে হবে, না পারলেও মেনে নিতে হবে, মেনে নিলাম। তারপরেও সুবিধা কারা বেশি পাচ্ছে? দুর্নীতি যদি এখানে ইনক্লুড করি তাহলে তো আর কিছু কথা বলার নেই, এখানে সব মানে প্রসঙ্গই শেষ এখান থেকে। তো সেইখান থেকে দাঁড়িয়েও যারা ওই দুর্নীতিগুলো করেছে তারা অবভিয়াসলি বেশি পেয়েছে। এমনও আমার কাছে এক্সাম্পল আছে, এমনও জায়গা থেকে আমি খবর পেয়েছি, শুনেছি, যে একটা পার্টিকুলার কোচিং সেন্টারে সমস্ত ছেলে, সমস্ত মেয়ে, সমস্ত অ্যাসপিরেন্ট তারা একটা স্কুলে পড়েছে। আমি অনেক ভেবেও কিন্তু এই লজিক খুঁজে পাইনি যে তারা কোন জাদু বলে ওই কোচিং সেন্টার বা ওই পার্টিকুলার অ্যাসপিরেন্টগুলো সবাই এক স্কুলে পরীক্ষা, তারা বাস ভাড়া করে পরীক্ষা দিতে গেছে ওয়েস্ট বেঙ্গল। তুমি জানো, বাস ভাড়া করে পরীক্ষা দিতে গেছে, একটা বাসে 40-50 জন সিট পাওয়া যায়, 40+। এই 40+ ক্যান্ডিডেট একসঙ্গে পরীক্ষা দিতে গেছে, তারা যে একসঙ্গে কোনো ঘোটালা করেনি তার কি মানে আছে? আর যদি ঘোটালা না করে তাহলে বাবু তুমি এই 40 জন একসঙ্গে গেলা কিসের জন্যে? বা আমার সব থেকে বড় প্রশ্ন, ওই 40 জনের একই স্কুলে পরীক্ষা পড়লো কিভাবে? মানে কোন জাদু বলে? ভাই আমি তো কোনো জাদু বলে পেলাম না। আমি আর আমার এক ফ্রেন্ড একসঙ্গে ফর্ম ফিল আপ করেছিলাম, আশা করি যদি বাই চান্স সিটটা একসঙ্গে পড়ে যায়। তার আর আমার স্কুলের মধ্যে মানে নাই করে 30-40 কিলোমিটারের গ্যাপ হয়ে গেছে। তার স্কুল যেখানে পড়েছে আমার স্কুল তার মাঝখানে 40 কিলোমিটারের গ্যাপ। অথচ আমরা কিন্তু সেই যেমন তোমরা করো যে মাঝরাতে করে তাই হয়তো পরপর থাকতে পারে, আমরা সব কিছু অ্যাপ্লাই করেছিলাম, তারপরেও পড়েনি। কিন্তু কোন জাদু বলে এই 40 জন একসঙ্গে পড়ে গেল? কি করে পড়লো? আমার কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা। তো আমি একটা ছোট্ট হিন্টস দিলাম, এই বিষয়ে তোমরাও কমেন্টে জানাও। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা এক্সপিরিয়েন্স করেছো, অনেকে অনেক বলছে ফোন নিয়ে ঢুকেছে, এই করেছে, এগুলোও হয়েছে, সবই হয়। ওয়েস্ট বেঙ্গলে হয় না বলে কিছু না, তার মধ্যে থেকেও আমরা চাকরি পাই, তার মধ্যে থেকেও আমরা বেরিয়ে আসি এখান থেকে। ঠিক আছে, আর কারা সুবিধা বেশি পাবে?
আর এখানে সুবিধা তারা বেশি পাবে যাদের একাডেমিক ভালো ছিল। এবার হ্যাঁ, একাডেমিক ভালো ছিল বলতে তাহলে কারা সুবিধা বেশি পেতে পারে? দেখো এখনকার সময়ে দাঁড়িয়ে 60% নাম্বার ম্যাক্সিমাম জনের আছে, ম্যাক্সিমাম জনের কিন্তু 60% প্লাস নাম্বার কিন্তু আছে, ঠিক আছে? তো সুতরাং এই জায়গাটাতে বিশাল কিছু হেরফের হয়ে যাবে তা কিন্তু নয়। তবে আর কারা সুবিধা বেশি পেতে পারে? যাদের টাইপিং স্পিড ভালো। আমি বারবার কিন্তু বলছি পরের যে ধাপটা যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি জানি 75-এর মধ্যে কাট আপ করা হবে, আমি জানি 75-এর মধ্যে কাট আপ করা হবে, সেখানে 5 নাম্বার আগে থেকে দেওয়া হবে। এর পরেও বলছি যারা এত কিছুর পরে, এত কষ্টের পরে, যে ফ্রেশাররা বা যে যারাই হোক, সে ফ্রেশার হোক বা না হোক সেটা ভেবে তো আর লাভ নেই। এখন সবাই সমান, 5 নাম্বারটাকে বাদ দিলে কিন্তু 5 নাম্বার দেওয়া হবে। তারপরেও যারা ডাক পাবে টাইপিংয়ে তাদেরকে কিন্তু বারবার বলছি খুব ভাইটাল টাইপিংটা। এই জায়গায় যদি তুমি নিজেকে মানে ঠিকভাবে দিয়ে না আসতে পারো না, তাহলে ভাই তুমি কাটছো, কেউ তোমার কাটা আটকাতে পারবে না। কেননা এই একটা জায়গা পড়ে আছে যেখানে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে, নিজেকে প্রেজেন্ট করতে পারবে, নিজেকে ওখানে বলবৎ করতে পারবে। এরপরে ইন্টারভিউ তোমার হাতে নেই। ওয়েস্ট বেঙ্গলের ইন্টারভিউ নিয়ে আর কথাই বলবো না, এমনিতে অনেক কথা বলে ফেলেছি। তো ইন্টারভিউ তোমার হাতে নেই। ইন্টারভিউ কেমন হবে তুমি জানো না, ওই দিন তোমার মুড কেমন থাকবে, ওই দিন তুমি কতটা রিপ্রেজেন্ট করে আসতে পারো তুমি জানো না। তো কাজেই লাস্ট যে ধাপটা সেটা রয়েছে সেটা হচ্ছে এই টাইপিং। এই টাইপিং আর একাডেমিক স্কোর, যাদের একাডেমিক স্কোর মোটামুটি এই 60% অ্যাভারেজ, তারা সবাই পেয়ে যাবে ভালো নাম্বার, 10 নাম্বার করে পেয়ে যাবে। টাইপিং যাদের ভালো তারা সেখানে 15 নাম্বারের মধ্যে আশা করছি 15 পেয়ে যেতে পারো, যদি সব কিছু ঠিকঠাক করে আসতে পারো ওখানে। আর কেমন টাইপিংয়ে নাম্বার কীভাবে বিভাজন করবে সেটা তো এখনও জানা যায়নি, জানা এখন অবধি সম্ভবও নয়। তো সেটা জানা গেলে আমি নিশ্চয়ই তোমাদের জানানোর চেষ্টা করব, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এবার সব থেকে বড় বিষয় তাহলে ফাইনাল স্কোর বা ফাইনাল মেরিট লিস্টে কীভাবে নাম্বার যাবে বা কতটা কাট আপ যেতে পারে। কাট আপের ভিডিও তোমরা প্রচুর দেখে নিয়েছো, আমি আর বলবো না, বলে ডিমোটিভেট করার কোনো জায়গা নেই। এখানে এমন একটা জায়গা আমি তোমাকে বাস্তব কথা বলছি যেখানে তোমার 60 পেলে চাকরি হতেও পারে নাও হতে পারে। এসএলএসটি আমরা দেখেছি। এবার হ্যাঁ, অনেকে বলছে যে এই ক্ষেত্রে হয়তো ওরকম হবে না, আমারও মনে হয় হবে না। তার কারণ এখানে এটা একটা ভার্স জায়গা, এখানে ম্যাথ আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, জিকে আছে। যে কোনো কেউ একটা সাইডে স্ট্রং হতে পারে, সব দিকে স্ট্রং হওয়াটা খুবই মুশকিল, যদিও কোশ্চেন প্রচণ্ড ইজি হয়েছে। তারপরেও আমি বলছি সবাই সব দিকে এক্সপার্ট কিন্তু নয়, 2-3 নাম্বার করে সবারই ছুটবে, ঠিক আছে? তাহলে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তাহলে কীভাবে তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট হবে এই যে 75, তার সঙ্গে এই যে 15, আর ইন্টারভিউ কত আছে? ইন্টারভিউ আছে 10। এবার আগেই বললাম ইন্টারভিউ বিষয়টা, তুমি ফুল নাম্বার পাবে কি পাবে না বা কত পাবে না পাবে সেটা সম্পূর্ণ বোর্ড মেম্বারদের বিষয়। এই যে 100, এই 100-এর মধ্যে তুমি ধরে রাখতে পারো, আমি বলছি, আমি অ্যাজামশান বলছি 90+, 90 থেকে 95 এই জায়গাটা করে যারা যাবে না চাকরিটা অ্যাকচুয়ালি দেখবে তারাই পাচ্ছে। এর নিচে চাকরি পাবে না ভাই, ইম্পসিবল। কী করে পাবে? যা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে এরপরে চাকরি পাওয়া সম্ভব না। কারণ তুমি ভাবো যে 60-এ যে পরীক্ষাটা হয়েছে, এই 60-এ পরীক্ষাটা প্লাস এই যে 10 নাম্বার তোমার একাডেমিকের, এই যে একাডেমিকে কত? একাডেমিকের 10, আর তোমার হচ্ছে টাইপিংয়ের এই যে 15 নাম্বার, ঠিক আছে? এই যে 70 আর তার সঙ্গে 70 ছিল আর 5 নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে, এই যে 75 যে মার্কসটা, এই 75-এ সবাই প্রেডিক্ট করছে এখানে 67+ কাট আপ যাবে, সবাই প্রেডিক্ট করেছে। ম্যাক্সিমাম জনকে আমি তাই প্রেডিক্ট করতে দেখেছি, যা প্রেডিক্ট করেছে সবাই তাই আমি বলছি, আমি নতুন করে নিজে অন্য কোনো প্রেডিকশান এখানে আর লাগাচ্ছি না, ঠিক আছে? 67+ সবাই যাবে বলছে। তাহলে এখানে কত? 5 আর এদিকে হচ্ছে 3, 8 নাম্বার তো অলরেডি তোমার হয়েই গেছে। এবার তোমার মনে হয় যে যারা চাকরি পাবে বা যারা তোমার এর পরেও একটা চাকরির আশা নিয়ে থাকবে, তারা কেউ এই সমস্ত জায়গায় নাম্বারগুলো ছাড়ার চেষ্টা করবে, এই ইন্টারভিউ বা টাইপিংয়ের নাম্বার ছাড়ার চেষ্টা করবে না। কারণ এইখানে তারাই 15 পাওয়ার চেষ্টা করবে, ইন্টারভিউতেও তারা চেষ্টা করবে, কতটা পাবে সেটা পরের বিষয়। আমি মেনে নিলাম এখান থেকে 2 মাইনাস হলো, 2 মাইনাস হলে কত হয়? 90 হয়, হয়তো? তাহলে আমি বললাম এই 90 থেকে 95 এই জায়গাটা যারা যাবে না ম্যাক্সিমাম দেখবে তারাই চাকরি পাচ্ছে, তারাই চাকরি পাবে। এটা কঠিন সত্য, কঠিন বাস্তব ভাই, এটা মানতে হবে। তুমি আমাকে গালাগালি দিতে পারো, আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু এটা মানতে হবে, এটা মানতে হবে। এবার হ্যাঁ, এটা 90 বলেছে, এখানে খুব ভাগ্য ভালো থাকলে 85 হতে পারে, 85 পর্যন্ত নামতে পারে, তাই না? 85 অবধি নামতে পারে, আর 5 নাম্বার কমতে পারে, এটা একটা বিষয়। যদি হয় তাহলে সবার ভালো, খুবই ভালো বিষয় সেটা।
ঠিক আছে, এই গেল হচ্ছে ফাইনাল মেরিট লিস্টের ঘটনা। এই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এরকম জায়গায় কিন্তু গিয়ে দাঁড়াতে পারে। এইবার জব প্রোফাইল, এই বিষয়টাকে আমি কেন রেখেছি জানো? এই বিষয়টাকে আমরা রেখেছি, অনেক ক্যান্ডিডেট আছে যারা এই সমস্ত কারণে বশত ভালো পরীক্ষা দিয়ে ভালো সব কিছু ইন্টারভিউ অ্যাপিয়ার করে জব প্রোফাইলকে বাদ রেখে, মানে জব প্রোফাইল কত অতটা ভাবলাম না, যে যা আছে আছে ঠিক আছে আমি একটা চাকরি পাবো, এইটা ভেবে যারা এখানে এত পরিশ্রম করেছে তারা যখন ব্যর্থ হয়ে যাবে না, তখন তাদের মনে যে দুঃখটা লাগবে, সেই দুঃখটা সেই বলে না যে আঙুর ফল না পেলে আঙুর ফল টক, তারা যেন এই কথাটা বলার জায়গা পায়, আমি বাস্তবে বলছি, সেইটার জন্য আমি জব প্রোফাইলটাকে ইনক্লুড করেছি। জব প্রোফাইলটা এখন বলি, জব প্রোফাইলে যে বিষয় সেটা হচ্ছে এই চাকরিটা কি খুব ভালো, 60-এ 60 পেয়ে যাচ্ছি, একাডেমিকে 90%, 95% দিয়ে আমি গ্রুপ সি চাকরি করবো, কি স্কুলের গ্রুপ সি, কতটা চাকরি ভালো, এত ভালো চাকরি এটা? দেখো, চাকরি খারাপ ভালো সেটা বিচার হবে সম্পূর্ণ তোমার উপরে। তার কারণ কি, তুমি তোমার কর্মক্ষেত্র থেকে কী চাইছো, তুমি তোমার কর্মক্ষেত্রে বেশি ইনকাম চাইছো, নাকি তুমি তোমার কর্মক্ষেত্রে ছুটি বেশি চাইছো, নাকি তোমার কর্মক্ষেত্রে তুমি শান্তি বেশি চাইছো, নাকি তুমি মানসিক স্ট্রেস কম চাইছো, নাকি তুমি ফিজিক্যাল স্ট্রেস কম চাইছো, তার উপরে তোমার উপরে ডিপেন্ড করবে। এবার এর জব প্রোফাইল বললে, প্রথমত গ্রুপ সিতে কোনো প্রমোশন পাওয়ার কিন্তু জায়গা নেই। স্কুলের গ্রুপ সিতে তুমি কোনো প্রমোশন পাবা না। তুমি যেই দিনকে গ্রুপ সি হিসাবে জয়েন করবে, ঠিক আছে, গ্রুপ সি হিসাবে তুমি যেই দিন জয়েন করবে আর যেদিন রিটায়ার করবে, সেদিন দুদিনের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। তুমি গ্রুপ সি ছিলে, গ্রুপ সিই থাকবে, ঠিক আছে? তুমি গ্রুপ সি ছিলে, তুমি গ্রুপ সিই থাকবে, এর বাইরে তুমি অন্য কোনো কিচ্ছু হতে পারবে না। তুমি গ্রুপ সি থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে রিটায়ার করতে পারবে না। এটা হচ্ছে বাস্তব কথা, এটা হচ্ছে বাস্তব কথা। সুতরাং এত যে লম্ফঝম্প, এই লম্ফঝম্পগুলো খুব একটা করাটা ভালো নয়, ঠিক আছে? তাহলে নিজের যদি বলে না দিল টুটা হয়, তো দিল যদি ভেঙে যায় না, তখন খুব খারাপ লাগবে। তো এত লম্ফঝম্প বিষয়টাকে বাদ দাও, পরীক্ষাকে পরীক্ষার মতো নাও। পরীক্ষা হয়েছে, যেগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে সেগুলো হবে, দুর্নীতি হলে হবে, না হলে না হবে, ভালোভাবে হলে ভালো, না হলে আরও ভালো, অন্যদিকে এগিয়ে যাও। আরও হাজারটা রাস্তা আছে, সামনে রেলের এক্সাম আছে, প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আসছে রেলে, প্রায় জার্নালে, প্রায় তোমার গ্রুপে, প্রায় তোমার ফেসবুকে আমি দেখতে পাচ্ছি প্রায় 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি, 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি। আমি 1.5 লাখ বাদ দিলাম, 1.5 লাখের কথা, 1.5 লাখ বহু দূর, 60-70 হাজার টাকা, 60-70 হাজারও যদি ভ্যাকেন্সি আসে, সেটা কি কম? তুমি 60-70 হাজারের মধ্যে যদি নিজেকে নথিভুক্ত না করতে পারো, তোমার মনে হয় তুমি এই 2003-এর মধ্যে, 2900-র মধ্যে তুমি নিজেকে নথিভুক্ত করতে পারবে? পারবে না, জীবনে পারবে না। তো ওই দিকটাকে, ফোকাসটাকে শিফট করো। পরীক্ষা যখন হয়ে গেছে, হয়ে গেছে ভাই। এবার আর কি, এই জব প্রোফাইলে না আর একটা জিনিস হচ্ছে, সেটা তোমার ওই 9 to 5 জব, অল টাইম 9 to 5 জব। কাদের গালি শুনতে হবে জানো? ওই মাস্টারদের গালি শুনতে হবে। এবার হ্যাঁ, তুমি বলতে পারো না স্যার মাস্টাররা তো খুব ভালো হয়, এই হয়, খারাপও হয়। ভালো হয় কে বলে, খারাপ হয় না কে বলেছে? আর ভালো যে সবাই হবে তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এমন একজন মানুষের ভালো হয়তো তুমি বললে, সে নিজে ঠিকঠাক বিষয়টাকে বুঝবে না, তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তুমি আজকে MA পাস করেও এখানে গ্রুপ সিতে গিয়ে বসেছো, এবার তুমি অবভিয়াসলি, আমি বলছি না যে তুমি সব থেকে বেশি জানো বা আমি সব থেকে বেশি জানি, কিছু সিচুয়েশান এমন দাঁড়ায় যেখানে দেখা যায় যে তুমি কোন একটা পার্টিকুলার বিষয়ে কথা হচ্ছে, সেই বিষয়ে তুমি বেশি জানো, লিটারালি তুমি বেশি জানো, তুমি সেই জিনিসটাকে হয়তো পোলাইটলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছো, স্যার এই বিষয়টা এইভাবে না, এটাকে এরকমভাবে করলে মনে হয় ভালো হবে। শুনলো না, উল্টে তোমাকে ধাতন দিয়ে বসিয়ে দিল। তোমার ভাই অকাত ওটাই, তুমি গ্রুপ সি, তোমাকে যা বলবে তাই করতে হবে। এইটা হচ্ছে এই জব প্রোফাইলের জ্বালা। ভালো দিক কোনটা জব প্রোফাইলে? অনেকে বলে যে বাড়ির কাছে পোস্টিং হবে। কি গ্যারান্টি যে বাড়ির কাছে পোস্টিং হবে? তোমার বাড়ির পাশে স্কুলটা যে তোমাকেই পোস্টিং দেবে তার কি মানে আছে? আর যদি না দেয়, তুমি তাহলে কী করবে? মিউচুয়াল ট্রান্সফার, সবসময় যে মিউচুয়াল ট্রান্সফার হবে তার কি মানে আছে? পোস্টিং সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। পোস্টিং নিয়ে কেউ জানে না কি হবে। আজকে তোমার বাড়িতে তোমার 50 কিলোমিটার দূরে পোস্টিং হয়ে যায়, 50 কিলোমিটার বিশাল কিছু দূরের পোস্টিং কিন্তু নয়। যারা ফোর্সে চাকরি করে তাকে জিজ্ঞেস করে দেখো, 500-1500 কিলোমিটার দূরে থাকে তারা, ঠিক আছে? কিন্তু তোমার কাছে ওই 50 কিলোমিটার দূরটা বিশাল বড় দূর মনে হবে। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে 9 to 5 জব। তোমাকে ডেইলি 9টার সময় যেতে হবে, 5টার সময় আসতে হবে, যেতে হবে আসতে হবে, আর না হলে ওখানে স্টে করতে হবে। ওখানে একটা বাইরে থাকা মানে একটা বিশাল এক্সপেন্স। বাইরে একটা জায়গায় তুমি গিয়ে বাস করবে, সেখান থেকে চাকরি করবে, বিশাল একটা এক্সপেন্স, তুমি ওই মাইনেতে কুলিয়ে উঠতে পারবে না। প্রথম কথা হচ্ছে এইটা। আর যারা বিভিন্ন ভাবছো যে আমি চাকরি করব, পাশে ব্যবসা করব, আমার তো লাইফ সেট, অতটা সোজা তো নয় ভাই। অতটা যদি সোজা হতো তাহলে তো হয়েই যেত,
তাই না? অতটা সোজা বিষয় নয়। তো এইটা হচ্ছে কথা। তো জব প্রোফাইল যে বিশাল কিছু ভালো, আমি এই চাকরি না পেলে আমার জীবন শেষ, এটা ভেবে লাভ নেই। এটা ভেবে লাভ নেই। পরীক্ষা দিয়েছো, রেজাল্ট আসবে, তুমি যেমনটা পরীক্ষা দিয়েছো তার উপরে তোমার রেজাল্ট তৈরি হবে। এখানে পরবর্তী দুর্নীতি করার জায়গা নেই, কারণ তোমার ওএমআর শিটের কার্বন কপি তোমাকে দিয়ে দিয়েছে, তুমি ওটা নিয়ে পরবর্তীতে কেস করতে পারো, সেই ভয় সবারই আছে। সুতরাং এখানে এর পরবর্তী দুর্নীতি হওয়ার চান্স কিন্তু নেই, যা হবার হয়ে গেছে। যা কানাঘুষো শোনা যাচ্ছে সেগুলো যদি সত্যি হয় তাহলে সেটা হয়ে গেছে, সেটা তোমার হাতে আর নেই, সেটা নিয়ে কান্নাকাটি করেও লাভ নেই। ঠিক আছে? সুতরাং এই জিনিসটাকে ফেলে রেখে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার। এবার তুমি কি করবে না করবে তোমার ব্যাপার। এবার সামনে গ্রুপ ডি এক্সাম আছে, চেষ্টা করো গ্রুপ ডি এক্সামটা খুব ভালো করে দেওয়ার। এবং সব থেকে বড় বিষয়, যদি কোনো কারাপশান এক্সাম হলে তোমরা দেখতে পাও, ওখানেই প্রতিবাদটা করো। এই যে বাইরে এসে এখন যে কথাগুলো রটাচ্ছ বা কথাগুলো যেগুলো বলছো, এখন এগুলো শুধুমাত্র একটা রটনা হয়েই থেকে যাবে। এটাকে আর ঘটনায় তুমি পরিবর্তন করতে পারবে না। তোমার সেই অকাত এখন আর নেই। অকাত এক্সাম হলে ছিল। তখন যদি তুমি রটনাটাকে ঘটনা করতে পারতে প্রতিবাদটা করে, তাহলে হয়তো এক্সামটা ক্যান্সেল হতো, তাহলে হয়তো এই জিনিসগুলো বাদ যেত। এখন তুমি যেটা বলছো সেটা রটনা, সেটা আমি মৌখিক, আমি এই যে কথা বলছি এর কোনো ভ্যালিডিটি নেই, এগুলো ভুল হতে পারে এবং আমি এটাকে ভুল বলেই ধরে নেব। এবং আমি না ধরে নিলেও গভর্নমেন্ট ধরে নেবে, কোর্ট ধরে নেবে, জুডিশিয়াল অথরিটি ধরে নেবে। তো সেই জিনিস যদি না হয়, তার জন্য গ্রুপ ডি এক্সামটা যখন দিতে যাবে, যদি কোনো সময় কিছু দেখো, তাহলে তখনই সেই জায়গায় প্রতিবাদটা করো। এটা একটা পয়েন্ট। আর কি, এই গ্রুপ সি গ্রুপ ডির মামলা এবার চোকাও, আগে বড়ো, সামনে এগোও। সামনে যে সমস্ত এক্সাম আছে খুব ভালো করে প্রিপারেশন নাও। দেখো, গ্রুপ সি একটা ভাস্ট সিলেবাস ছিল, কোশ্চেন ইজি, কিন্তু তুমি কি জেনে বসেছিলে যে কোশ্চেন এখানে ইজি হবে, এতটাও ইজি হবে? হ্যাঁ, জানতে কোশ্চেন মডারেট হয়, ইজি হয়, কিন্তু তোমাকে পড়তে তো সব কিছুই হয়েছে। তুমি যখন সাপোজ বুদ্ধিজম টপিক পড়ছো, তুমি কি বুদ্ধিজমে শুধুমাত্র বুদ্ধিজম বানানটা পড়ে দিলে যে ইজি কোশ্চেন আসবে? তা তো নয়, টোটালটাই পড়েছো। অন্য যে কোনো এক্সামের ক্ষেত্রেও তাই করতে হয়। ফারাকটা কি? কোশ্চেন লেভেল কোনোখানে মডারেট, কোনোখানে ইজি, কোনোখানে হাই। এবার কোশ্চেন লেভেল যেমনই হোক, সেটা সবার জন্য হয়েছে, তোমার একার জন্য হয়নি বা তোমার একার জন্য হবে না। তা কাজেই এই জিনিসগুলোকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চলো। এটা হচ্ছে আমার তোমাদের কাছে একটা বার্তা থাকলো। কি করবে না করবে অবশ্যই তোমাদের ব্যাপার। আর এই বিষয় নিয়ে তোমরা যদি আরও কোনো কিছু জানতে চাও, আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই সেই বিষয়ে তোমাদের জানানোর চেষ্টা করব। এবং সবথেকে বড় বিষয়, তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং এরকম বিষয়গুলো চলতেই থাকবে ওয়েস্ট বেঙ্গলে। এর মধ্যে থেকে আমাদের লড়াই করে নিজেদের জায়গাটা নিজেদেরকে তৈরি করে নিতে হবে, এই মনোভাবটা রাখতে হবে। দুনিয়া যায় ভার মে, হাম চলে বাজার মে। ঠিক আছে? এই অ্যাটিটিউড চলতে ভাই, দুনিয়া ভার মে যাক, আমি আমার বাজার করে যাব। আমি যদি বাজার করে না খেতে পাই, আমাকে কেউ দেখবে না। দুনিয়া ভার মে গেল কি না গেল আমার দেখে দরকার নেই। তো যেখানে যা হচ্ছে হয়ে যাক। আমাকে এতটা মোটিভেটেড থাকতে হবে যে আমি যদি 1000টা দুর্নীতি হয় তার মধ্যে থেকে আমি চাকরি পাবো। এটা আমার কনফিডেন্স, এটা আমাকে রাখতে হবে, এটা আমাকে করতে হবে। এই মনোভাব যদি নিয়ে চলতে পারো, তবেই এই যে ট্র্যাক না, এই ট্র্যাকে তবেই তুমি জিতবে। তা না হলে ওয়েস্ট বেঙ্গল কেন, বর্তমানে চাকরির বাজারে তুমি কোথাও টিকতে পারবে না। শুধু ওয়েস্ট বেঙ্গল করে দোষ দিতে না লাভ নেই, নিজের রাজ্যকে দূষিত করে বা দোষ দিয়ে কোনো লাভ নেই। বাস্তব পরিস্থিতিটাই এরকম। তো কাজেই তোমাকে এখানে টিকতে হলে তোমাকে এই সমস্ত কিছুর প্রতিকূলতার মধ্যে থেকে যুদ্ধ করে বেরিয়ে এসে টিকতে হবে। সেই অকাজ যদি তোমার থেকে থাকে, সেই পাওয়ার যদি তোমার থেকে থাকে, তাহলে চাকরির প্রিপারেশান করো এবং দমদার প্রিপারেশান করো। ঠিক আছে? আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেটিভ লাগবে এবং অনেক ইনফরমেটিভ হয়তো লেগেছে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে সকলকেই ধন্যবাদ, সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। আপকামিং গ্রুপ ডি এক্সাম যাদের রয়েছে তাদেরকে খুব ভালো করে উইশ করছি যে খুব ভালো করে এক্সাম দাও তোমরা। আর বাকি সবাই নিজেদের প্রিপারেশান ঠিকঠাকভাবে চলো, ঠিকঠাকভাবে চালিয়ে যাও, ঠিকঠাকভাবে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, এটাই কামনা করি। তো আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না, চলো এখানেই আজকে আমাদের এই টপিক শেষ করছি। জয় হিন্দ।